প্রস্বেদনের প্রভাবক পর্যন্ত শেষ হয়েছে, বা প্রস্বেদনের সবকিছু শেষ হয়েছে, খোলা বন্ধ হওয়া, পত্ররন্ধ্র সবকিছু শেষ হয়েছে। আসে হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের ক্ষেত্রে তোমরা ফটোসিনথেসিসের আবিষ্কারক কে? চার্লস বার্নেস। পাইছো কিনা? ফটোসিনথেসিস শীটটা খুলো, শীটটা খুলো। আবিষ্কারক কে? চার্লস বার্নেস এটার নাম। ওনার এখানে দেখো সালোক সংশ্লেষণ সম্বন্ধে কিছু কথা আমরা সবাই জানি। সালোক সংশ্লেষণে কিছু কথা আমরা জানি। দেখো যদি আমরা ডেফিনিশনের মধ্যে আসি, কার্বন ডাই অক্সাইড, পানি, তারপর হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে সানলাইট। কি কাজ করবে? সানলাইট। আর এখানে হচ্ছে ক্লোরোফিল, CHLORO PHYLL। তারপর হচ্ছে C6H12O6 যোগ H2O CO2 না, পানি যোগ অক্সিজেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণের একটা নরমাল বিক্রিয়া। সো আমরা এটার প্রথমত যে জিনিসটা জানতে হবে সংজ্ঞাটা তোমরা নিজের ভাষায় লিখতে পারো, যে প্রক্রিয়ায় প্রকৃতি থেকে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে প্রাপ্ত পানি সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। বা তোমাদের এখানে দেখো সূর্যালোক শক্তিকে শোষণ করে সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে, বা আলোক শক্তিকে। তাই দেখো এদিকে তুমি যেভাবেই ডেফিনেশনটা লেখো সেটাই তোমার জন্য রাইট, কোনো ভুল নাই। এখন দেখো সালোক সংশ্লেষণের কাঁচামাল বলতে আমরা কি কি জিনিস পাবো। এই যে দেখো কার্বন ডাই অক্সাইড আমরা কোত্থেকে পাই? বায়ু হতে পাই। তারপর হচ্ছে এই পানি কি? কাঁচামাল। সানলাইট কি? কাঁচামাল। আর ক্লোরোফিল কি? কাঁচামাল। মানে এই সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কাঁচামাল, আর এর বাইরে যে জিনিসগুলো পাই এগুলো হচ্ছে আমরা রেজাল্ট। হ্যাঁ, তারপর পরের পেজে যাও, এখানে আর তেমন কোনো কিছু লাগবে না। পরের পেজে যাও, তোমার হচ্ছে যে শক্তির প্রকারভেদের মধ্যে চলে আসো। শক্তির মানে সংজ্ঞাটা আমরা পড়বো। এরপর হচ্ছে দেখো এটিপি কি জিনিস, NADPH2 কি জিনিস, জিটিপি কি জিনিস, আমরা এগুলা জানবো। দেখো এখানে হচ্ছে এটিপি এর ইলাবোরেশনটা তোমরা শীটের পাশে লিখে ফেলো। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন। আর হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। সো দেখো আমরা আমাদের আজকে টপিকের নাম অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের প্রথমে বিক্রিয়াটা দেখলাম, সংজ্ঞাটা শিখলাম, আর এগুলো হচ্ছে শক্তির মানে অ্যাকচুয়ালি আগে তুলে নাও তোমরা, দেন আমি কথা বলতেছি। তুমি লিখতেছো না কেন? তোমার শীটটা কোথায়? ও শীট কোথায়? কোনটা? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। এত করে তোর এত যেতে আমার লাভ নাই, আমাকে ওই দিকে আর ঠিক করে দে। এটা এতটুকু রাখ, আর এদিকে মনে করে এতটুকু যা। যেহেতু ওরা ক্লাসে আসে না, ওদেরকে দেখিয়ে দেওয়া যায় কিনা ভিডিওটা, বুঝছো? আজকের মধ্যে এটা এডিট করে আমি একটা গ্রুপ খুলবো, ফেসবুক গ্রুপ, ওখানে আপলোড দিয়ে দিব কম রেঞ্জে গিয়ে। ওটা হয়ে গেছে, দিতে আপলোড দিচ্ছিস না কেন? দেখো কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। আমি আবারও বলতেছি, প্রথমে সালোক সংশ্লেষণের ডেফিনেশনটা শিখলাম, মানে সংজ্ঞাটা শিখলাম। এরপর দেখো এগুলো হচ্ছে আমরা প্ল্যান্টের মধ্যে পাই। আমরা কোত্থেকে পাই? প্ল্যান্টের এনার্জির একক হচ্ছে এটিপি, NADPH2, তারপর হচ্ছে জিটিপি। এই তিনটা আমার কথা বুঝছো? তাহলে হিউম্যানেটটা কি? এগুলো যদি হিউম্যানেটটা আমরা জাস্ট এমনিতে গ্রসলি শিখবো। হিউম্যানেটটা হচ্ছে কিলো ক্যালোরি, তোমরা তো জানো এটা, তাই না? আমরা বায়োলজি চ্যাপ্টার 5-এ, হ্যাঁ 9-10 বায়োলজি চ্যাপ্টার 5-এর মধ্যে আমরা এটা জেনেছিলাম। হিউম্যানের এনার্জির একক হচ্ছে কিলো ক্যালোরি।
কথা ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এডিনোসিন ট্রাইফসফেট, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন, গুয়ানোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? ওকে ওকে। এরপর হচ্ছে দেখো একটা কথা আছে, সালোক সংশ্লেষণকে কেন জারণ বিজারণ পদ্ধতি বলা হয়? জারণ এবং বিজারণ এই জিনিসের সম্বন্ধে আমরা কি বুঝি, এটা কেমিস্ট্রি স্যাররা ভালো বলতে পারবেন। আমি সিম্পলি যতটুকু জানি, জারণ মানে হচ্ছে ত্যাগ করা, আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ করা। আমি এভাবে মনে রাখি, জারণ মানে ঝাড়ন, ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে একটা জিনিস আমরা বের করে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে জারণ। আর এটা কি? বিজারণ, যেটা হচ্ছে গ্রহণ করা। তো এখানের মধ্যে একদিকে যেমন অক্সিজেন যুক্ত হয়, মুক্ত হয়, অন্যদিকে কার্বন ডাই অক্সাইড পানির সাথে যুক্ত হয়। দ্যাট মিনস এখানে অক্সিজেনের জারণ আর কার্বন ডাই অক্সাইডের বিজারণ হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অক্সিজেনের জারণ, কার্বন ডাই অক্সাইডের বিজারণ। সো দেখো আমরা এখানে আরেকটা টপিক আমরা পড়লাম, সেটা হচ্ছে জারণ, আরেকটা হচ্ছে বিজারণ। ডান? ওকে। তাহলে জারণ বিজারণ কি, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা আমরা জানবো, সংজ্ঞাটা জানবো, শক্তির এককগুলো জানবো, হিউম্যান একটা জাস্ট মাথায় রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিজেন জারণ হয়, অক্সিজেন জারণ বিজারণের মধ্যে জারণ হয়, ধরো অক্সিজেনের জারণ আর কার্বন ডাই অক্সাইডের বিজারণ হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার দেখো আজকে ক্লাসটা বেসিক্যালি একটা অবজেক্টিভের ভান্ডার হবে। হ্যাঁ, সো দেখো এটা হচ্ছে সালোক সংশ্লেষণের অঙ্গাণু। তোমরা একটা সিকোয়েন্স তো জানো, একটা সিকোয়েন্স তো জানো, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, আমি একটু মাঝে মধ্যে ইংলিশ লিখবো, ফটোসিনথেসিসের বাংলা কি? সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস অ্যাকচুয়ালি কোথায় হয়? গাছের পাতায় হয়। এটা পারলে শীতের কোথাও টুকে নিবা। পাতার কোন জায়গায় হয়? পাতার মেসোফিল টিস্যুতে, মেসোফিল টিস্যু। নেক্সট, মেসোফিল টিস্যুর কই হয়? কোন জায়গাতে হয়? কে পারবা বলো? প্লাস্টিডে হয়। কিসে হয়? প্লাস্টিড। প্লাস্টিডের কোথায় হয়? ক্লোরো, CHLO ROPLAST, ক্লোরোপ্লাস্টে কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হয়। গ্রানাট কোথায় হয়? থাইলাকয়েড। সো আলটিমেটলি মানে এই সিকোয়েন্সে যার মাথায় থাকবে, সে যেভাবে হোক এটা আনসার করতে পারবে। তাহলে কি জিনিস? ফটোসিনথেসিস কোথায় হয়? পাতায়। পাতা বলতে অ্যাকচুয়ালি মাথায় রাখবো হচ্ছে সবুজ পাতায়। ওকে। মেসোফিল টিস্যু, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, গ্রানা, থাইলাকয়েড। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে যে জিনিসটা আছে, এখন দেখো সালোক সংশ্লেষণের, আচ্ছা এতটুকু পর্যন্ত তোমরা তুলো। আচ্ছা আমরা পড়ি, হ্যাঁ আসো। দেখো এবার দেখো শীটের মধ্যে একটা লাইনস আছে, কি লেখা আছে দেখো, সালোক সংশ্লেষণের অঙ্গাণু কোনটা? সালোক সংশ্লেষণের অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রধান অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। শুনো, যদি তোমাকে বলে একটা সিঙ্গেল, মানে তোমাকে যদি বলে মেন অঙ্গাণু কোনটা, দ্যাট ইজ ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তো এরপর যদি এগুলো অপশনে থাকে, এদিকে তাকাও, এগুলো যদি অপশনে থাকে, মনে করো ক্লোরোপ্লাস্ট থাকলে এগুলো কখনোই থাকবে না, তাহলে কনফিউজিং হবে, সে কোশ্চেন জানে না। মানে স্পেসিফিক্যালি মানে সবচাইতে বেশি হয় হচ্ছে পাতায়। আমার কথা বুঝছো? সবসময় কোথায় সবচাইতে বেশি পাতায়। পাতা ছাড়া সবুজ রঙের ফুল থাকতে পারে, কাণ্ডের রং থাকতে পারে সবুজ, ডালপালার রং থাকতে পারে সবুজ, ফলের রং থাকতে পারে সবুজ, সেখানে কিন্তু সালোক সংশ্লেষণ হতে পারে, বাট সেখানে কিন্তু এত বেশি পরিমাণে হবে না। ধরো তোমার মেইন রান্না হয় কোথায়? পাতায়, সরি রান্নাঘরে। তুমি কি করলা? তোমার ইচ্ছে হলো তুমি ওয়াশরুমে নিয়ে প্রেসার কুকারে ভাত রান্না করলাম, হতেই পারে, সেটা তো আনইউজুয়াল। বা তুমি চিন্তা করলে দরজার বাইরে রান্না করবো, হতে পারে না? তো মেইন রান্না হয় কিন্তু রান্নাঘরে, তোমার বাইরে এটা অকেশনাল। সো ওদের মেইন সালোক সংশ্লেষণটা হয় পাতায়, বাকিগুলো হচ্ছে অকেশনাল। ঠিক আছে? সো এখানে তিনটা লাইন দেওয়া আছে। সায়ানোব্যাকটেরিয়াতে কোনো ক্লোরোপ্লাস্ট নেই, তাই থাইলাকয়েড থাকে। এটা মানে কি? দেখো এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বোটানি চ্যাপ্টার 1-এ, ক্লোরোপ্লাস্ট যখন পড়াই তখন। সায়ানোব্যাকটেরিয়াটার অর্থ কি? নীলাভ, সবুজ, শৈবাল। তো এটার নামে সবুজ, কিন্তু এটার মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই। এটা ক্লোরোপ্লাস্টের বদলে এখানে কি আছে? কি আছে? থাইলাকয়েড। এই বলো সবাই, কি আছে? এটা অবজেক্টিভে প্রচুর পরিমাণে আসে যে নীলাভ, সবুজ, শৈবালে সবুজ হওয়া সত্ত্বেও এখানে ক্লোরোপ্লাস্ট নেই। এখানে ক্লোরোপ্লাস্টের বদলে কি আছে?
থাইলাকয়েড। কি আছে? থাইলাকয়েড। এরপর দেখো সবুজ পাতায় সালোকসংশ্লেষণের প্রধান অঙ্গ, তাহলে কোনটা? একটু আগে কি বললাম? পাতা হচ্ছে সালোকসংশ্লেষণের প্রধান অঙ্গ। পাতার মেসোফিল টিস্যুতে সব থেকে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে, তাই সালোকসংশ্লেষণ বেশি হয়। এই যে দেখো, এই পাতার কই হয়? মেসোফিল টিস্যুতে। আমার কথা বুঝছো? বাকিগুলো হচ্ছে অনেক ডিপের কথাবার্তা। তো তোমাকে যদি পরীক্ষার মধ্যে আসে সবচেয়ে বেশি হয় কোথায়? পাতায়। সালোকসংশ্লেষণের অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। এই অঙ্গাণু আর অঙ্গের মধ্যে পার্থক্য কি? অঙ্গ হচ্ছে বড় আর অঙ্গাণু হচ্ছে ছোট। তো অঙ্গ যদি বলি তাইলে হবে পাতা, আর অঙ্গাণু বললে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এগুলো কিন্তু মাথার মধ্যে যদি ঠিকঠাক ভাবে থাকে। তাহলে দেখো যে দেয়া আছে পরের লাইনে, দেখো সালোকসংশ্লেষণের ফটোসিনথেসিস অঙ্গ, সবাই শীট রাখবা সামনে, শীট ছাড়া বুঝবা না। উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষত পাতা। ফটোসিনথেসিস অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অ্যাকচুয়ালি স্থান কোনটা? থাইলাকয়েড। থাইলাকয়েড পাইছো? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। কথাগুলো কিন্তু ক্লিয়ার ভাবে পড়বে, 3টা পয়েন্টের উপর সাথে লিখে রাখো এমসিকিউ, সবই এমসিকিউ। কি জিনিস এটা? আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে তো ক্লোরোফিলের মধ্যে দেখো, ক্লোরোফিলটা এবার শোনো, দেখো আমাদের এবার টার্গেটেড কিছু মানে পয়েন্টস আছে। আমরা আজকের ক্লাসে হচ্ছে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে আসছে, ওয়াটার কোত্থেকে আসছে, ক্লোরোফিল কোত্থেকে আসছে, সানলাইট কোত্থেকে আসছে, এই জিনিসগুলো আমরা পড়বো। কালকের ক্লাসে আমরা টোটাল সালোকসংশ্লেষণটা পড়বো। সো আজকে কাঁচামালগুলো কোনটা কোত্থেকে আসছে সেটা সম্বন্ধে আমরা জানবো। সো এখান থেকে রিটেনে কোশ্চেন আসবে না আজকের ক্লাস থেকে, সব অবজেক্টিভ বেসিসের কোশ্চেন। সো আমরা এগুলো কিছু জিনিস আমি মিশাই দিচ্ছি। এখন আমরা টার্গেটেড টপিক হচ্ছে ক্লোরোফিল। সো আমরা ফার্স্টে ক্লোরোফিল সম্বন্ধে জানবো। কি সম্বন্ধে জানবো? সিএইচ ক্লোরোফিল সম্বন্ধে জানবো। এখন ক্লোরোফিলটা প্রথম লাইন কি দেওয়া আছে দেখো, ক্লোরোফিল কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিলটা থাকবে। এরপর দেখো ক্লোরোফিল সাধারণত দুই ধরনের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। ক্লোরোফিল এটা দেখতে কেমন? হলুদ বর্ণের। ক্লোরোফিল বিটা দেখতে কেমন? নীলাভ সবুজ বর্ণের। ক্লোরোফিল এর সংকেত দেওয়া আছে C55 H20 H72 O5 N4 N4 Mg। প্লিজ মুখস্থ করবা। নীলাভ সবুজ বর্ণে হচ্ছে C15 H17, এটা হবে H70, এটা সত্য 70 হবে, এটা ঠিক করে দাও, এটা হবে H70। হ্যাঁ দুইটাই C55, ওই যে মাঝখানে হচ্ছে 72 আর 70 এর মধ্যে ডিফারেন্স। তাহলে 17 কে 70 বানাও, O6 N4, তারপর হচ্ছে Mg। ক্লিয়ার? তাহলে দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তারপর হচ্ছে দেখো এই ক্লোরোফিলের আন্ডারে কি আছে দেখো। তাহলে ক্লোরোফিল আমরা কি কি পাইলাম? একটা এ পাইলাম, একটা বি পাইলাম। হ্যাঁ শীটে আছে, তো আমি বোর্ডে তেমন কিছু লিখবো না। এরপর দেখো, এরপর যে জিনিসটা আছে ক্যারোটিন কোন ধরনের রং দেয়? কমলা। কিভাবে মনে রাখবা আমি? ক্যারোট মানে গাজর, গাজর দেখতে কমলা রঙের। সো ক্যারোটিন মধ্যে অ্যাকচুয়ালি কোনটা থাকা উচিত? পূজা, ক্যারোটিনের মধ্যে কমলা। কিন্তু এখানে যেহেতু বলছে ক্যারোটিনয়েডস, কথাটা বাংলায় কি তনিমা? ক্যারোটিনয়েডস মানে হচ্ছে অয়েড, কথাটা অর্থ কি? মতো। তাহলে ক্যারোটিনের মতো। তাহলে ক্যারোটিনের মতো, যেহেতু ক্যারোটিনের মতো যে রংগুলো আছে সেগুলোর নাম হচ্ছে হলুদ, কমলা, এটা কি আছে দেখো তো, লাল না মনে হয়? হ্যাঁ বাদামি। এটা মনে রাখবা কেন? এটা মনে রাখবা বয় দিয়ে, ব্রাউন, অরেঞ্জ, ইয়েলো, বয়। তাহলে ক্যারোটিনাসের পার্ট কি কি আছে? বয়। এটা সকালবেলা স্টুডেন্ট বলছে, আমার না, এটা ওই বলছে এটা বয় দিয়ে মনে রাখা যায়। ক্যারোটিনাসে পূজা মিত্র বলছে। আচ্ছা, ক্যারোটিনয়েডস ক্লোরোপ্লাস্টের সবুজ রং ছাড়াও হলুদ, কমলা এবং বাদামি বর্ণের রঞ্জক পদার্থ থাকে, তাকে ক্যারোটিনয়েডস বলে। নীল রঙের রঞ্জক পদার্থের নাম, এখন দেখো বইয়ের মধ্যে শীটের মধ্যে কিছু লাইন্স আছে। নীল রঙের রঞ্জক পদার্থের নাম হচ্ছে ফাইকোসায়ানিন। মনে রাখবো কিভাবে? আমরা জানি, একটু আগে পড়েছিলাম, নীলাভ সবুজ শৈবাল, দ্যাট মিনস সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো কথাটা মানে হচ্ছে নীল, অথবা অন্যভাবে মনে রাখতে পারো যেটা হচ্ছে নর্মাল স্টাইল, সেটা হচ্ছে সায়ানিন, নিন থেকে নীল। বানানে দেখবা সায়ানিন, নিন থেকে নীল। সাউন্ড ঠিক আছে তো সৃজন? দেখিস কিন্তু। লাল রঙের রঞ্জক পদার্থের নাম হচ্ছে ফাইকোএরিথ্রিন।
এরিথ্রিন, আমি এগুলো বোর্ডে লিখছি না, তোমরা অলরেডি এই জিনিসগুলো জানো। এরিথ্রিন কথাটা আসছে হচ্ছে ইরাইথ্রো থেকে। ইরাইথ্রো মানে হচ্ছে লাল। তেমনি ভাবে আমরা শিখতে পারি ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট কথাটা অর্থ কি আমি? ইরাইথ্রোসাইট কথাটা অর্থ হচ্ছে লোহিত রক্তকণিকা, আমরা প্রাণীবিজ্ঞানে গেলে পড়বো। এরপর হচ্ছে দেখো সায়ানোব্যাকটেরিয়া এবং লোহিত শৈবালে ফাইকোবিলিনস পাওয়া যায়। এটা মানেটা হচ্ছে কি, দেখো এই যে নীল রঙের রঞ্জক, নীল রঙেরটা হচ্ছে ফাইকোসায়ানিন, লাল রঙেরটা হচ্ছে ফাইকো এরিথ্রিন। সায়ানোব্যাকটেরিয়া এবং লোহিত শৈবালে পাওয়া যায় হচ্ছে ফাইকোবিলিনস। এখন ফাইকোবিলিনসটা কোত্থেকে আসছে দেখো, ফাইকোবিলিনসটা হচ্ছে ফাইকোসায়ানিন এবং ফাইকো এরিথ্রিন দুইটা মিলিতভাবে তৈরি করে ফাইকোবিলিনস। সো তোমরা ফাইকোসায়ানিন এবং ফাইকো এরিথ্রিনের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখো ফাইকোবিলিনস। ফাইকোসায়ানিন এবং ফাইকো এরিথ্রিনের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখো ফাইকোবিলিনস। এই যে এভাবে ফাইকো সায়ানিন, এটা হচ্ছে ফাইকো এরিথ্রিন, লিখবো হচ্ছে ফাইকোবিলিনস। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের, এখন দেখো শুনো, আমরা এখানের মধ্যে ক্লোরোফিল একটা পিগমেন্ট বা একটা রং পাইছি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, আরেকটা রং পাইছি ক্যারোটিনয়েড, সেখানে পাইছি হলুদ, কমলা, বাদামি, আরেকটা পাইছি হচ্ছে ফাইকোসায়ানিন, ফাইকো এরিথ্রিন, হলো সেম জিনিস। তো অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণের মূল পিগমেন্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ক্লোরোফিল এ। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো এটা হচ্ছে মূল পিগমেন্ট বা মূল রং। মূল পিগমেন্ট কোনটা? মূল পিগমেন্ট হচ্ছে সিএইচএ বা ক্লোরোফিল এ। এবার আসছে একটা আরেকটা লাইন আছে, এগুলো অবজেক্টিভে আসছে, এমসিকিউ। এটা এমসিকিউ, এটা মনে রাখি হচ্ছে আনুষাঙ্গিক, এর নাম হচ্ছে আনুষাঙ্গিক অথবা সহকারী অথবা অ্যান্টেনা। সহকারী কথাটা তোমাদের এই বইতে নাই, অন্য বইতে আছে। অ্যান্টেনা পিগমেন্ট বলা হয় এগুলাকে। এগুলো কি কি আছে বাকিগুলা যা যা থাকে, যে ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, সবগুলো হচ্ছে সহকারী পিগমেন্ট। কথা বুঝছো তোমরা? কিছু বুঝছো? মানে মেইনলি ওই ওই ক্লোরোফিলটা সাহায্য করে, আর বাকি এরা হচ্ছে, সরি, ওই ক্লোরোফিলটা কাজ করে, বাকিগুলো হচ্ছে হেল্প করে। ক্লোরোফিল বিটা ছোট হাতের দিই, ক্লোরোফিল বি হচ্ছে ছোট হাতের। আনুষঙ্গিক, সহকারী বা অ্যান্টেনা পিগমেন্ট। ক্লোরোফিল এ হচ্ছে মূল পিগমেন্ট, ক্লোরোফিল বি আর ক্যারোটিনাস হচ্ছে সহকারী বা অ্যান্টেনা পিগমেন্ট। কথা বুঝছো? আছে ক্যারোটিনাসের সাথে তুমি হচ্ছে ফাইকোবিলিনস অ্যাড করে দাও, ফাইকোবিলিনস। তোমরা চাইলে এই মানে এই জিনিস দেয়া আছে, এগুলো লেখার দরকার নেই, ফাইকোবিলিনস। ওকে, তাহলে আসো আমরা, আচ্ছা আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু রিক্যাপ করি। হ্যাঁ, আমরা পড়তেছি ক্লোরোফিল। ক্লোরোফিলটা কই পাবো? সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে পাবো, CHLOROPLAST, ক্লোরোপ্লাস্টে পাবো। সেটা হচ্ছে ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে। এরপর হচ্ছে এখানে কি আছে? ক্যারোটিনয়েডস আছে। ক্যারোটিনয়েডস হচ্ছে আমরা হলুদ, বয়, ব্রাউন, অরেঞ্জ, ইয়েলো, তিনটা রঙকে একসাথে ক্যারোটিনয়েডস বলি। আর এরপর থাকে হচ্ছে ফাইকোসায়ানিন, আর এটা হচ্ছে ফাইকো এরিথ্রিন। ফাইকোসায়ানিনের আন্ডারে আসছে হচ্ছে ফাইকোসায়ানিন, ফাইকো এরিথ্রিন মিলে তৈরি করে ফাইকোবিলিনস। এরপর হচ্ছে মূল পিগমেন্ট বলতে আমরা বুঝবো হচ্ছে ক্লোরোফিল এ, আর আনুষঙ্গিক সহকারী অ্যান্টেনা পিগমেন্ট বলতে আমরা বুঝবো হচ্ছে ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস। ক্লিয়ার? ডান। এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে আমরা এখানে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে PS1 বা ফটোসিস্টেম 1, আরেকটা জিনিস আমরা শিখবো ফটোসিস্টেম 2। এগুলো অবজেক্টিভের মধ্যে আসে। আর এবং কালকের ক্লাসটা বুঝতে হলে এইটা ভালো মতো বুঝতে হবে। ফটোসিস্টেম 1 এর আন্ডারে, মানে ফটোসিস্টেম 1 বলতে আমরা কি বুঝি, সেখানে কি কি জিনিস থাকে দেখো। ফটোসিস্টেম 1 এর আন্ডারে আছে হচ্ছে ক্লোরোফিল এ এবং 700 বা 700 ন্যানোমিটার আলোক তরঙ্গ দৈর্ঘ্য। সো এই জিনিসটাকে সংক্ষেপে ফটোসিস্টেম 1 কে ডাকা হয় হচ্ছে P700 নামে ডাকা হয়। সো দেখো এটা যে এটা PS2, এখানে থাকে হচ্ছে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, সবই থাকে এখানে। আর এখানে থাকে হচ্ছে 680 ন্যানোমিটার। সো এটার নাম কি? P680। গট ইট? ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো? ডান।
এখন হচ্ছে আমরা এই যে P6H0টা আছে না, এখানে একটা স্পেশাল জিনিস আছে, শোনো। ক্লোরোফিল তো আমাদের পড়া শেষ। এই ক্লোরোফিল সম্বন্ধে আর খুব একটা তেমন কিছু জানতে পারি। এখন দেখো সানলাইটটার ভালো মতো শুনবা, সূর্যের আলোটাকেই তো আমরা সূর্যের আলোটাকে নিয়েই তো আমরা সালোকসংশ্লেষণ পদ্ধতিটাকে চালু করব, তাই তো? এখন যে জিনিসটা জানবো, কিভাবে সূর্যের আলোটা পাতার ভিতরে ঢুকে সৌর শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। কথা বুঝছো? কিভাবে সূর্যের আলোটা সৌর শক্তি থেকে রাসায়নিক শক্তিতে ঢুকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, সেটা হচ্ছে আমরা এখন জানবো। এখন হচ্ছে দেখো, তোমার হচ্ছে আমি এগুলা আপাতত এইগুলার দরকার নেই, ওটা থাকুক, ওটা লাগবে, সব শীটে আছে, তারপর লিখলাম আর কি। আচ্ছা দেখো, এখানে একটা লাইন আছে, ফটোসিনথেটিক ইউনিট কে পূর্বে কোয়ান্টোসম নামে ডাকা হইতো। আমার কথা শুনো, ফটোসিনথেটিক ইউনিট, ইউনিট বলতে আমরা কি বুঝি? বলি না অমুক ইউনিট তমুক ইউনিট। ইউনিট বলতে যেখানে বুঝি কয়েকটা জিনিসপত্র থাকবে, যেমন বলে না তোমার হচ্ছে যে হসপিটালে গেলে শুনবা যে অমুক স্যারের ইউনিট, অমুক স্যারের ইউনিট, মানে একজন স্যার, প্রফেসর বা স্যারকে প্রধান করে তার আন্ডারে কিছু জুনিয়র ডক্টর থাকে, কিছু সিস্টার থাকবে, কিছু ওয়ার্ড বয় থাকবে, কিছু টেকনোলজিস্ট থাকবে। তখন ওনারা ওই একটা সাইড ওনার থেকে 20 জন পেশেন্ট দিয়ে দিছে, ওই ইউনিটের আন্ডারে 20টা পেশেন্ট থাকবে। হ্যাঁ, আবার অনেক জায়গায় হচ্ছে আমরা ইউনিট কথাটা পাই যে ইউনিট মানে যেখানে 2-3টে এলিমেন্টস থাকবে। তো ফটোসিনথেটিক ইউনিট শীটের মধ্যে আছে। ফটোসিনথেটিক ইউনিটকে পূর্বে কোয়ান্টোসম নামে ডাকা হতো। তাহলে ফটোসিনথেটিক ইউনিটের একটা নাম কি? কোয়ান্টোসম। এখন এই ফটোসিনথেটিক ইউনিটের পার্ট হচ্ছে 3টা: আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আসো কি কি অংশ এটা হচ্ছে আমি দেখি। ওই যে ফটোসিনথেটিক ইউনিটের পার্ট হচ্ছে 3টা। নাম্বার 1 হচ্ছে বিক্রিয়া, না সরি, নাম্বার 1টা কি? নাম্বার 1 হচ্ছে আলোক শোষণ অঞ্চল। আমাকে তোমরা একটু চিন্তা করে বলো তো, আলোক শোষণ অঞ্চল কোনটা হবে? কোন দিক দিয়ে আলোক শোষণ করবে সে? বলে জানি না। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। শোনো, একটা পাতা যে সাইড দিয়ে আলোক শোষণ করবে, একটা পাতা যে সাইড দিয়ে আলোক শোষণ করবে, সে সাইডটার নাম হচ্ছে, হ্যাঁ, যে কোনো সাইড দিয়ে সে আলোক শোষণ করতে পারে, এর জন্য স্পেসিফিক কোনো পার্ট নেই। সো 1 নাম্বার পয়েন্ট নিয়ে আমাদের তেমন কোনো কথা নাই, মানে আলো যে কোনো সাইড দিয়ে সে শোষণ করতে পারবে, আলো যে কোনো সাইড দিয়ে সে শোষণ করতে পারবে। এখন দেখো, এই আলোক শোষণ অঞ্চল, আলোক শোষণ অঞ্চলে যে জিনিসটা আছে, এরপরে আসা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। আসো, আলোটা শোষণ করে নেওয়ার পরে যে জায়গাটার মধ্যে সৌর শক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হবে, সেটার নামই হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। আমার কথা বুঝছো? আলোটা শোষণ করার পর যে জায়গাতে সৌর শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হবে, সেটার নাম হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। কথা বুঝছো? এখন আমরা বিক্রিয়া কেন্দ্রটা একটু দেখি, পেজ উল্টাই আমরা, বা যা শীটে যেখানে আছে সেখানে চলে যাও। এবার বলো তো দেখি আমাকে, বিক্রিয়া কেন্দ্রটা কোথায় অবস্থিত? হ্যাঁ, ক্লোরোফিলের কোথায়? হ্যাঁ, থাইলাকয়েড মেমব্রেনে। এখন দেখো, থাইলাকয়েডটা হচ্ছে একটা বাইলেয়ার, বা বাইলেয়ার মানে কি? দ্বিস্তরী মেমব্রেন থাকে। তো থাইলাকয়েড মেমব্রেনটাকে আমরা সেই পত্ররন্ধ্রের মতো নিয়ে আঁকার চেষ্টা করব। দেখো, ধরো দিস ইজ থাইলাকয়েড। ওকে, সূর্যের আলো, যে দেখো সূর্যের আলো এখানে আছে, ধরো এটা একটা সূর্য, সূর্য থেকে আলোটা আসতেছে, এসে এসে এখানে পড়বে। তো সূর্যের আলো যে আসে, এটা সৌরশক্তি, এটার ভিতরে ঢুকে কিন্তু রাসায়নিক শক্তিতে পরিণত হবে। সো এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র বা থাইলাকয়েড। এটা কি? এটা হচ্ছে একটা থাইলাকয়েড। ছবিটা আছে, তোমাদের আঁকার দরকার নেই, ওখানে আছে থাইলাকয়েড। বুঝতে হবে, খালি ঠান্ডা মাথায় বোঝো এটা। আলো যে কণাটা দিয়ে এখানে এসে প্রবেশ করতেছে, সে আলোর কণাটার নাম হচ্ছে ফোটন কণা। কি কণা? ফোটন। আমরা তো জানি আলোর কণার নাম কি? ফোটন। সো ফোটনটা যখন এসে এখানে ঢুকতেছে, ঢুকার সাথে সাথে এই জায়গাটার মধ্যে কিছু এখানে হচ্ছে কিছু ইয়া থাকবে, তোমার হচ্ছে এগুলো রক্ষীকোষ মতো লাগতেছে, বাট দে আর নট রক্ষীকোষ। দেখো ফার্স্ট লাইনটা দেখো কি লিখছে, বিক্রিয়া কেন্দ্রে অল্প সংখ্যক প্রোটিন থাকে। এখন দেখো এই যে এখানে কিছু প্রোটিন থাকবে। কি থাকবে? এই যে এটা হচ্ছে প্রোটিন, PI
EN, এটার নাম হচ্ছে প্রোটিন। এর নাম কি? এটা হচ্ছে কিছু প্রোটিন থাকবে। এখন আর এটা মনে করো ক্লোরোফিল এ। এটা কি? ক্লোরোফিল এ। আমরা কি জানি আলোটাতে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? ক্লোরোফিল এ। আর ক্লোরোফিলের কাজে কিন্তু সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা। এখন এই যে আলোটা আসার সাথে সাথে এই প্রোটনটা মানে প্রোটিনটা আর এই ক্লোরোফিল এটা আলোটাকে প্রথমে নিল, নেয়ার পরে এই যে আরেকটা প্রোটিন বা আরেকটা জায়গায় সে ট্রান্সফার করলো, করতে করতে একটা সময় এসে এই জায়গাতে একটা ইলেকট্রন থাকে, এই জায়গায় একটাতে ইলেকট্রন, এটার নাম হচ্ছে কি জানো? এটার নাম হচ্ছে প্রাথমিক ইলেকট্রন গ্রহিত। এটার নাম কি? প্রাথমিক ইলেকট্রন গ্রহিত। আমার কথা বুঝছো? এই যে আলোটাকে যখন ক্লোরোফিলে পাইছে, পাওয়ার পরে এই ক্লোরোফিল আলোটাকে নিয়ে নিয়ে আস্তে আস্তে এই জায়গাটার মধ্যে এসে দুইটা ইলেকট্রন ফর্ম করে। দেখো এই একটা, এই যে এদিকে ধরো আরেকটা। আমার কথা বুঝছো? শোনো, শক্তিটাকে যখন তুমি ভেঙে ফেলবা বা শক্তিটাকে যখন তোমার হচ্ছে শক্তিতে যখন পরিণত করবা, আমার কথা ঠান্ডা মাথায় শুনবা, তখন সেখান থেকে ইলেকট্রন বের হবে। ওই ইলেকট্রনটা হচ্ছে অ্যাকচুয়ালি শক্তি। কেমিস্ট্রির পড়া তোমরা পড়ছো কিনা? ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে যায়, ফলে শক্তির স্তরগুলা বাড়ে। তো এখানেও সেম কথা, যে আলোটা যখন এসে 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 এই জায়গায় যখন ইলেকট্রনে পরিণত হয়েছে, তার মানে আমরা কাঙ্ক্ষিত শক্তিটা কিন্তু পেয়ে গেছি, আমাদের রাসায়নিক শক্তিতে কনভার্ট করা কিন্তু শেষ। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে দুইটা ইলেকট্রন তৈরি হয়েছে, একটা ইলেকট্রন আবার এই জায়গায় ব্যাক করবে। এই জায়গায় ব্যাক করবে কেন? কারণ একটু পরে যে আলোটা আসবে সেটাকে ধরে রাখার জন্য তো একটা শক্তি লাগবে, তাই না? প্রথমে কিন্তু একটা শক্তি এখানে ছিল, আমি সেটা কথা তখন বলি নাই। মানে দেখো দুইটা ইলেকট্রন তৈরি হবে, দেখো এখান থেকে ক্লোরোফিল এটা ভেঙে 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 রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে, দুইটা ইলেকট্রন ফর্ম করছে। একটা ইলেকট্রনের নাম হচ্ছে প্রাথমিক ইলেকট্রন গ্রহিতা, আরেকটা ইলেকট্রনের নাম হচ্ছে তোমার যেটা এই জায়গায় এসে জমা হচ্ছে, এই যে দেখো কোথায়, আগের জায়গায়। আর প্রাথমিক ইলেকট্রন আরেকটা কোথায়, এই আরেকটা যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটা ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে সামনের দিকে চলে যেতে থাকে তার পরবর্তী কাজ করার জন্য। আমার কথাটা বুঝবা। প্রথম তো লাইনটা দেখো, বিক্রিয়া কেন্দ্রে অল্প সংখ্যক প্রোটিন থাকে, প্রতিটা প্রোটিন একদিকে ক্লোরোফিল এর সাথে, অপরদিকে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতার সাথে যুক্ত থাকে। এই যে দেখো, এই যে এই প্রোটিনগুলা ক্লোরোফিলের সাথে যুক্ত, তারপরে এই যে প্রোটিনগুলো একটা 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 নিয়ে ধরে ধরে এনে এনে ইলেকট্রন গ্রহীতার সাথে যুক্ত করে দিচ্ছে। কাজ কিন্তু শেষ। ইলেকট্রনের সাথে যুক্ত করার সাথে সাথে শক্তি থেকে দুইটা ইলেকট্রন ফর্ম হয়েছে, একটা এদিকে চলে গেল, আরেকটা প্রাথমিক ইলেকট্রন মানে এই দেখো আরেকটা প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়ে সামনের দিকে আগাতে থাকে। লাইনগুলো একবার পড়ো, 1 2 3 4, চারটা লাইন। না বুঝলে আমাকে বলো। এখানে মেইন টার্গেট কি জানো? সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করা। সে কাজটাই করতেছে প্রোটিনটা। ক্লোরোফিল এ তে আসছে তখনই কিন্তু মোটামুটি সে ক্লোরোফিলের কাজ কি? ক্লোরোফিলের কাজ হচ্ছে ফোটনটাকে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত করা। করে ফেলছে। করার পরে প্রোটনটা এনে এনে ইলেকট্রন গ্রহীতাকে দিচ্ছে। ইলেকট্রন গ্রহীতা একটা রাখছে, একটা রেখে তাকে আবার পাঠিয়ে যে তুমি আবার কাজ করো, আর একটাকে সামনে পাস করে দিচ্ছে। কেন পাস করছে? সে পরবর্তীতে তার ফাংশন গুলো করবে, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তো শেষ হয় নাই, সেখানে অংশগ্রহণ করবে। আমরা ইটিসিটা তখনই জানবো যখন আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইন্ডিভিজুয়ালি পড়বো। এখন ইটিসি নিয়ে কোনো কোয়েশ্চেন করার দরকার নেই। কথা ক্লিয়ার? তারপর একবার বইটা পড়ো। মানে দেখো, এই যে ইলেকট্রন গ্রহীতার মধ্যে যখনই ইলেকট্রনটা আসে তখনই কিন্তু সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হওয়া শেষ হয়ে যায়। কথা বুঝছো? শর্ট করে বলছি। আর এটা পরীক্ষার মধ্যে কি আসবে? ইলেকট্রন গ্রহীতা কোনটা? প্রাথমিক এই ক্লোরোফিল এ কে, মানে আলোটা প্রথমে কে গ্রহণ করছে? ক্লোরোফিল এ, তাই তো? কারণ সেই তো পরিণত করে দিবে। ওকে, ডান। এবার হচ্ছে ক্লোরোফিল সম্বন্ধে আমাদের সবকিছু জানা শেষ। সানলাইট সম্বন্ধে কিছু কোয়েশ্চেন আছে। তোমরা যেহেতু আমার শীটের মধ্যে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, তোমরা একদম লাস্টের দিকে যে দেখো আলোক বর্ণালী আছে, একটু লাস্টের দিকে দেখো আলোক বর্ণালী। পাইছো? একটু শেষের দিকে দেখো আলোক বর্ণালী। পেয়েছো?
দেখো আলো, আমরা ক্লোরোফিল সম্বন্ধে জানতেছি, সানলাইট সম্বন্ধে এখানে অল্প একটু জানছি, সানলাইটটা কিভাবে এসে ঢুকতেছে। তো আলোক বর্ণালী পাইছো কিনা সবাই প্রত্যেকে? দেখো আলোক বর্ণালী থেকে কিছু লাইন আছে। দৃশ্যমান আলো অনেকগুলো আলোর সমষ্টি। দৃশ্যমান আলোর একক হচ্ছে ন্যানোমিটার, এটা আমরা অলরেডি জানি, ওই যে একটু দেখাইছি 700 600। আলোর মধ্যে 7 ধরনের তড়িৎ তরঙ্গ থাকে, যা সর্বনিম্ন 390, এটা কি 390 হবে, 99 দেওয়া ভুলে, এটা 390 হবে। 390 ন্যানোমিটার থেকে থাকে এবং সর্বোচ্চ থাকে 760 ন্যানোমিটার। 7টা তরঙ্গ দৈর্ঘ্যের নাম আমরা জানি, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সব থেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে বেগুনি, নীল, কমলা ও লাল, সবচেয়ে বেশি। এগুলো কিন্তু অবজেক্টিভের মধ্যে আছে, তোমার পরীক্ষার মধ্যে কিন্তু অবজেক্টিভ আসলে অবজেক্টিভে বহুপদী সমাপ্তের সূচকে আসে, এগুলো বেনি কলা, বুঝছো? বেগুনি, নীল, কমলা, লাল। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই যে দেখো উপরে একটা লাইন আছে, দেখো আলোর পরিচয় মানে ফোটন কোনটা, দেখো সূর্যের উত্তপ্ত কেন্দ্রের হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণুতে রূপান্তরের সময় যে শক্তি বিকৃত হয় তাকে ফোটন বলে। এটা মুখস্থর মতন করতে হবে। ফোটনের সঙ্গে কি তোমরা যদি বলো আলোর ক্ষুদ্রতম কণাকে ফোটন বলে, হবে, কিন্তু অনেক সময় স্যার মার্কস নাও দিতে পারবে, এটা ডেফিনেশন দিছি, এটা আমি অতটাও ভালো বলতে পারবো না, কেমিস্ট্রির পড়া এগুলা। সূর্যের উত্তপ্ত কেন্দ্রের হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণুতে রূপান্তরের সময় যে শক্তি বিকিরিত হয় তাকে ফোটন বলে। অ্যাকচুয়ালি আমরা সূর্যের বিকিরিত পুরা এক্সাক্ট আলোটাই আমরা পাই না, একটা পাই যেটা সূর্যের উত্তপ্ত কেন্দ্রের হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণুতে রূপান্তরের সময় যে শক্তি বিকিরিত হয় তাকে ফোটন বলে। সো দেখো আলো সম্বন্ধে আর কোনো কিছু বাকি আছে? হ্যাঁ, আচ্ছা এখানে দেখো তোমার বাকিগুলো আমি অলরেডি একটু দেখাইছি, সো আবার প্রিভিয়াস পেজে ব্যাক করো। আমরা এবার পানি সম্বন্ধে জানবো। দেখো পানি, এই যে ক্লোরোফিল সম্বন্ধে শেষ জানা, সানলাইট সম্বন্ধে শেষ জানা, এবার আসা হচ্ছে পানি। পানিটা আমরা কোত্থেকে পাই? পানিটা আমরা কোত্থেকে পাই? পানি পাই হচ্ছে এটা লিখছো তো সবাই? এই যে বিগ ফটোসিস্টেম ইউনিটের মধ্যে এই জিনিসটা, এটা বুঝছো তো? না বুঝলে সবাই আবার ওই ভিডিওতে গিয়ে রিপিট চেক করে নিবা। ভিডিও রাতের বেলায় দিয়ে দিবেন, সৃজন গ্রুপে আপলোড দিয়ে দিবেন। আর একটা ফেসবুক গ্রুপ খুলবো, সবাইকে লিঙ্ক দেবো, মানে আলাদা একটা ক্লাসরুমের জন্য, ওটা তার ওপেন গ্রুপে আমি ক্লাস দিতে পারবো না, দেওয়া উচিত না। সো আমরা নিজেদের শুধু ফার্স্ট ইয়ার একটা গ্রুপ খুলবো, যে ক্লাস ডেট দেয়া থাকবে, ক্লাসের নাম দেয়া থাকবে, তোমরা দেখে নিতে পারবা, বুঝছো? আচ্ছা এখন হচ্ছে দেখো পানির শালক বিভাজন নামে পরিচয়, আমরা কাকে ভাঙবো? সরি, পানি, এটা পানির শালক বিভাজন হচ্ছে আলোকে ইউজ করে তুমি যদি পানিকে ভাঙো সেটাকে বলা হচ্ছে পানির শালক বিভাজন। তো এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এত ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার প্রয়োজন না, আমি এগুলো লিখছিলাম, কিন্তু এটা আসলে অনেক বেশি তোমাদের মনে রাখা খুব কঠিন, বোঝা সহজ কিন্তু মনে রাখা। আমি এটাতে যাবো না, আমি সিম্পলি বুঝাই। তুমি যখন পানিটাকে ভাঙবা, কেন ভাঙবা পানিটাকে? কারণ পানিটাকে যদি তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, সো পানিটাকে ভাঙলে আমরা যে জিনিসটা পাই, এটা হচ্ছে ধরো পানিটাকে দুই অণু পানি, সেটাকে ভাঙলে আমি চারটা হাইড্রোজেন, কয়টা ইলেকট্রন, কয়টা? 4টা, আর দুইটা অক্সিজেন পাই আমরা, ঠিক আছে তো? নাকি একটা অক্সিজেন পাই, দুইটা না তো? সো দেখো এই যে এই জিনিসটা অবজেক্টিভে আসে, যে পানির শালক বিভাজন প্রক্রিয়ায় কয় অণু হাইড্রোজেন উৎপন্ন হয়, কয়টা ইলেকট্রন উৎপন্ন হয়? পারবো না, দুইটা কিন্তু 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন। এবং পানির শালক বিভাজন কোথায় হয়? ফটোসিস্টেম 2 তে হয়। কোন জায়গায় হয়? ফটোসিস্টেম 2। কোথায়? ফটোসিস্টেম 2। আর বায়োলজিতে সবচাইতে শক্তিশালী অক্সিডেন্ট হলো P6H0, এগুলো অবজেক্টিভের মধ্যে আসে, যদি দেয়া আছে ওখানে দেখো, বায়োলজিতে সবচাইতে শক্তিশালী অক্সিডেন্ট হলো P6H0। অক্সিডেন্ট মানে হচ্ছে যেগুলা অক্সিডেশন করে, জারণ করে যেগুলা, সেগুলোকে বলা হচ্ছে P6H0। আচ্ছা ঠিক আছে, এইবার চলে আসা হচ্ছে এবারে অচক্রিয় ফটোফসফোরেশনটা আপাতত থাক, আমরা চলে যাই শালক সংশ্লেষণে পানি সরবরাহটা। পরের পেজে আছে, দেখো পেজ নাম্বার, তোমাদের সবাই মনে নতুন শীটটাই মনে হয় পাইছো, তাই না? ভুলভাল তো নাই। দেখো পরের পেজে যাও, শালক সংশ্লেষণে পানি সরবরাহ। পানিটা আমরা কোত্থেকে পাই? মূল থেকে পাই। মূল থেকেও পাই, অথবা মূলের রাইজয়েড আছে একটা জিনিস, রাইজয়েডটা তোমাদের লেভেলে তোমাদেরকে পড়ানো হয় নাই, কারণ চ্যাপ্টার 5 6 তোমরা পাও নাই। তো তোমরা এতটুকু রাখো মাথায়, মূলের রাইজয়েড দিয়ে পানিটা আসবে। দেখো
মূলের প্রথমে আসবে কোথায়, ধরো মূল। এখন মনে করো তো চ্যাপ্টার 8 এর মধ্যে আমরা যেটা পড়িয়েছিলাম, মূলের আবরণীর নাম কি ছিল? হ্যাঁ বলো। এপিডার্মিস তো কাণ্ডের। হ্যাঁ এপিব্লেমা। দেখো এপিব্লেমা, এপিব্লেমা মূলের ম দিয়ে শেষ, ওটা ম দিয়ে শুরু। সো সবার আগে বাইরের মধ্যে যে লেয়ারটা থাকবে সেটার নাম কি? এপিব্লেমা। আমি এমনি একটু ওইটা পড়াচ্ছি। এপিব্লেমার পরের লেয়ারের নাম কি হবে? হ্যাঁ বলো বলো ঈশিতা, কিছু একটা তো বলছিলাম, তো কানে আসছে। কর্টেক্স। কর্টেক্স, এখানে হাইপোডার্মিস থাকবে না? বুঝছো, রাইট। হাইপোডার্মিস থাকবে না, হাইপোডার্মিস কাণ্ডে থাকবে। কর্টেক্সের পরে কি আসবে? কর্টেক্সের পরে জানেন তো আমি এখানে দিচ্ছি, এখানে তো ওরা এই লেভেলে দিচ্ছে, কিন্তু কর্টেক্সের পরে কি থাকবে? অন্তস্থ থাকবে না? তারপর পরিচক্র, তারপর মজ্জা, মজ্জারসি, তারপর গিয়ে জাইলেম। সো এখানে তোমাদের বইতে অল্প একটু, তোমাদের এই লেভেলে অল্প একটু দিছি। কি লিখছে ওরা? ডিরেক্ট চলে গেছে কর্টেক্সের পরে কই চলে গেছে? জাইলেম। জাইলেমের কাজ কি? কি পরিবহন করা? আমি পড়েছিলাম এইভাবে, জতে জাইলেম, জতে জল। তো জল মানে পানি, পানি পরিবহন করা। আর ফতে ফ্লোয়েম, ফতে ফুড, ফুড মানে খাদ্য, ফ্লোয়েম অ্যাকচুয়ালি খাদ্য পরিবহন করে। সো মনে থাকবে। তারপর দেখো ওগুলো কি হয়, জাইলেম টিস্যু পার হয়ে পাতায় পৌঁছায়, পাতার শিরাবিন্যাসের মাধ্যমে পাতার মেসোফিলে পৌঁছায়, অসমোসিস প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টে যায়। যে অসমোসিসের মধ্যে গোল্লা দাগ দাও, অসমোসিস প্রক্রিয়ায়, হ্যাঁ অসমোসিস মানে অসমোসিস প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। এবার কার্বন ডাই অক্সাইড কিভাবে প্রবেশ করে? কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে প্রকৃতি থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করবে, ব্যাপন প্রক্রিয়ায় পাতার থাইলাকয়েডে প্রবেশ করবে। ব্যাপনের মধ্যে দাগ দাও, এই যে দেখছো কার্বন ডাই অক্সাইডের যায় ব্যাপন প্রক্রিয়া, কিন্তু পানি যায় কেমনে? পানি যায় অবিস্তরণ প্রক্রিয়া। দেখো ভালো মতো মাথায় ঢুকায় নাও, পানি যায় অবিশ্রবণ প্রক্রিয়া বা অসমোসিস ইংলিশে আসতে পারে। কার্বন ডাই অক্সাইড যায় ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়ায়। মাথায় থাকবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার কৌশল। সালোকসংশ্লেষণ হচ্ছে দুই প্রকার, সরি এটা আপাতত লাগবে না। এগুলো হচ্ছে যে এটা হচ্ছে শীটের স্ক্যাম আর কি, বুঝছো, কিছু ভুল আর কি এগুলো, এটা পরে। এখন দেখো এটিপি এবং NADPH2 তৈরি, দেখো তোমরা এগুলা সহজে বুঝতে পারবা, দেখাচ্ছি। দেখো এটিপি এটা তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট যোগ ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি। এখানে এনজাইম হিসেবে কাজ করে কে? ATPase। এখন বলো তো এটা এস কেন হয়েছে সৃজন? এস কেন হয়েছে? এস কেন হয়েছে? এটা ASE এস। আমি বলছিলাম যে কোনো এনজাইমের নামের শেষে মল্টেস, সুক্রেস, গ্যালাক্টেস, ল্যাকটেস, ওগুলোর নামের সাথে এস যুক্ত হয়। কি যুক্ত হয়? এস। তো এটা হচ্ছে ATPase এনজাইম। আচ্ছা, তারপর হচ্ছে থাইলাকয়েডের যে পাশে স্ট্রোমা থাকে ওই পাশে এটিপি তৈরি হয়। আচ্ছা দেখো থাইলাকয়েডটা দেখতে কেমন, তোমরা ধরো এটা হচ্ছে একটা, দেখি হচ্ছে একটা প্লাস্টিড, এরপর হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিডের ভিতরে কি আছে দেখো, এই যে এগুলো কি হচ্ছে গ্রানা। এই গ্রানার ভিতরে এরকম এরকম করে কিছু থাইলাকয়েড থাকে। এই দেখো এগুলো কি? এগুলো হচ্ছে থাইলাকয়েড। তো থাইলাকয়েডটাকে আমি যদি জুম করি, থাইলাকয়েড এরকম আসবে না? তাহলে এটা কি? এটা থাইলাকয়েড। এখন দেখো থাইলাকয়েডে কি লেখা আছে লাইনটা, থাইলাকয়েডের যে অংশে স্ট্রোমা থাকে ওই অংশে এটিপি তৈরি হয়। ওকে, এই যে দেখো স্ট্রোমা বলতে কি, স্ট্রোমা কই থাকবে? স্ট্রোমা এক ধরনের তরল না? এদিকে তাকাও, ধরো এটা যদি থাইলাকয়েড হয়, এটা থাইলাকয়েডের মুক্ত পার্ট, ওপেন পার্ট, এটা বলছে এই জায়গাটার মধ্যে কিছু স্ট্রোমা থাকে। এগুলো কি? থাইলাকয়েডের
স্ট্রোমা, এই এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি এটিপি উৎপন্ন হবে, তৈরি হবে। আচ্ছা, এডিপি এবং ফসফেট পিআই, ফসফেট মিল তৈরি হয় এটিপি, এনজাইমটার নাম কি? এটিপিএস। আচ্ছা, তারপর হচ্ছে NADPH2, এটার নাম কি? এ পাশে লিখি না নাকি, কোন দিকে দেখা যাচ্ছে বোর্ড ভালো? NADP যোগ H+ মিলে কি তৈরি করলো? NADPH2। এনজাইমটার নাম কি? NADP রিডাকটেস। মাথায় থাকবে এই দুইটা বিক্রিয়া? থাকবে? ক্লিয়ার? এখন এখানে একটা স্পেশাল লাইন আছে, দেখো, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের থলে সদৃশ, দেখো থলের মতন না, দেখছো? গঠনকে বলা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েডের যে অংশ প্রকোষ্ঠের দিকে উন্মুক্ত থাকে সেখানে PS2, তাইলে দেখো এই জায়গাটার মধ্যে থাইলাকয়েডের এই জায়গাটার মধ্যে PS2 থাকবে, ফটোসিস্টেম 2 থাকবে। আর যে অংশ উন্মুক্ত থাকে না, এই যে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে PS1 থাকবে আর এটিপি সিনথেটেস এনজাইম থাকবে। এনজাইমটার নাম কি? এটিপি সিনথেটেস। এখন দেখো এটিপি সিনথেটেস যে কথা, এটিপিএসও সেম কথা। কথা বুঝছো? এটাও একটা এনজাইম। তাহলে এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। থাইলাকয়েডের যে অংশ উন্মুক্ত না সেখানে থাকবে ফটোসিস্টেম 1 এবং এটিপি সিনথেটেস, আর যে অংশ উন্মুক্ত সেখানে থাকবে ফটোসিস্টেম 2, আর যে জায়গায় স্ট্রোমা থাকবে সেটার নাম হচ্ছে এটিপি, সেখানে কি থাকবে? এটিপি থাকবে। সো দেখো এখানে লাস্ট, প্রকৃতিতে ফটোসিস্টেম 2 এর বহু পূর্বে ফটোসিস্টেম 1 সৃষ্টি হয়েছিল। মাত্র 3 বিলিয়ন, দিস ইজ নট মিলিয়ন, সেটা ভুল দেওয়া আছে, মাত্র 3 বিলিয়ন বছর পূর্বে সায়ানোব্যাকটেরিয়াতে PS2 সৃষ্টি হয়েছিল। কোথায়? মাত্র 3 মিলিয়ন বছর পূর্বে সায়ানোব্যাকটেরিয়াতে ফটোসিস্টেম 2 সৃষ্টি হয়েছিল। 3 বিলিয়ন, বিলিয়ন বিলিয়ন বিলিয়ন। কথা ঠিক আছে এবার? হ্যাঁ, ক্লিয়ার? মাথায় ঢুকছে সবকিছু? ওকে। তোমাদের পরীক্ষা হবে কবে? মোটামুটি ধরে রাখো গত বছর এপ্রিলের 23-24 তারিখে রোজার ঈদ হয়েছে, সো পরীক্ষা মেবি ঈদের পরপরই হবে। তার মানে এপ্রিলে হচ্ছে বলতে এপ্রিল মাসে হবে না, মে মাসে মোটামুটি ধরে রাখো তোমাদের পরীক্ষা হবে। মে মাসে, বেশি লেট করবে না, বেশি লেট করবে না, ঠিক আছে? মে মাসে তোমার পরীক্ষা, ধরো মে মাসে যদি পরীক্ষা হয় তো মে মাসে, ধরো আমরা ধরে নেবো মে মাসে পরীক্ষা হবে, সেভাবে আমাদের সিলেবাসটা টার্গেট করতে হবে। তুমি চিন্তা করতে পারবে না যে বাড়বে, বাড়লে সর্বোচ্চ জুনে যাবে, সর্বোচ্চ জুনে, এর বেশি যাবে না। আমার কথা শোনো না, বললে বলছে, কিন্তু তোমরা 13 মাসে কেমনে পরীক্ষা দেবা? এটা করবা বই হয় নাই, গতবার ওরা 18 মাস টাইম পাইছে। তো তোমরা আমার কথা শোনো, তো তোমাদের জুনে যাবে, সর্বোচ্চ জুনে যাবে, এর বেশি যাবে না। 2 মাসই দেন, এপ্রিলে পরে এপ্রিল মে 2 মাস পাবা, জুনে পরীক্ষা দিবা। কথা বলবা না, এই শোনো আমার কথা শোনো, যদি জুনে পরীক্ষা হয়, এগুলো তো লিখছো না সবাই? না লিখলে ভিডিও পজ করে লিখে নিবা। দেখো একটা সালোক সংশ্লেষণ কিন্তু সবকিছু আমাদের মোটামুটি 4টা জিনিস আমাদের শেষ হয়েছে। কার্বন ডাইঅক্সাইড আসে কোত্থেকে জানছি আমরা, ওয়াটার কোত্থেকে আসে, সানলাইট, ক্লোরোফিল, সব আমরা জানছি। আচ্ছা দেখো, যদি জুন, ধরো আমরা ধরি মে মাসে এক্সাম, বা ধরো আমরা এপ্রিলে ধরি, আমরা কারণ যদি না পিছাই, ধরো এপ্রিলে হইলো। আচ্ছা, এপ্রিল যদি হয় তাহলে তোমাদের মিনিমাম জানুয়ারিতে টেস্ট হয়ে যাবে। জানুয়ারিতে যদি ভোট হইতে জানুয়ারি 15, মানে নির্বাচনটা হওয়ার পরই তোমার ইয়া শুরু হয়ে যাবে, টেস্ট শুরু হয়ে যাবে, এটা একদম লিখে রাখো। তো তোমাদের দেখা যাবে যে ভিগাউনের সাথে সেপ্টেম্বরে 10 বা 12 তারিখে পরীক্ষা শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বরে ধরো 4 মাসে সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, বায়োলজিতে তোমাদের বেশি কিছু একটা বাকি নাই, যেটা সত্যি কথা। তোমরা যারা সোললি বোটানি পড়ছো তারা ছাড়া ওদের কিন্তু মোটামুটি অনেক টুক করা হয়েছে তোমাদের। ধরো যারা ইয়া পাইছো তাদের 1, 2 বোটানি সিলেবাস অলমোস্ট শেষ, 4, 7, 8, 9 পর্যন্ত কিন্তু শেষ। 11-এ তেমন কোনো কিছু নাই। আবার এদিকে জুলজিতে 1 পাইছো তোমরা, 2 এর 1 পাইছো, 2 পাইছো, মোটামুটি দেখো এখন বাকি থাকে হচ্ছে 3, 4, 5, 7 আর 11, আর এখানে একটা 3 আছে। ধরো 1,
1 2 3 4 5 6টা চ্যাপ্টার বাকি থাকে। 6টা চ্যাপ্টার ধরো আমাদের মোটামুটি 3 মাস ভালো করে পড়াইলে, তো তোমরা এই 6টা চ্যাপ্টার সাথে তোমাদের আরো 4টা চ্যাপ্টার পড়তে হবে। আর তার মধ্যে 1 আমি পড়াইছি, 1 সবাই পাইছে মোটামুটি, তোমরা যারা solely ওটা নিয়ে আছো। সো দেখো যেটা প্ল্যান সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে তোমাদের সবার মোটামুটি পরীক্ষা শুরু হয়ে যাবে প্রতিটা কলেজে। তোমাদের কি সিট পড়ছে? এক্সাম হলে সিট পড়ছে? সিট পড়ে না, কলেজ হচ্ছে। পরীক্ষা কবে হবে ইয়ার ফাইনাল? আমার কথা শুনো, সেপ্টেম্বর মাস বা আমরা ধরে দিলাম অক্টোবর মাসের মোটামুটি অক্টোবরের 10 তারিখ মধ্যে সব পরীক্ষা শেষ হয়ে যাবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাসের মধ্যে সেকেন্ড ইয়ার সিলেবাস খুব জেন্টলি শেষ করতে হবে ভালোভাবে। জানুয়ারি পর্যন্ত আমরা ধরতেছি, এর মাঝখানে কিন্তু নির্বাচন আছে, সেই টাইমটাতে অফলাইন ক্লাস মিস যেতে পারে। মানে এসে মাঝে মাঝে দেখা যায় যেদিন বোর্ড বা বোর্ডের 3-4 দিন আগে এনভায়রনমেন্ট খুব একটা ভালো থাকবে, যেদিন আগে পরে যদি আমলিক সল্লি চলে আসে তাহলে মনে করো যে ঝামেলা, মানে আমি আসলে ঝামেলা হতে পারে না, তো সেটা আমরা কেউ জানি না। আমরা যখন 2014-এ আমি আমাদের মেডিকেলের ফার্স্ট ইয়ার ছিল আমার, ফার্স্ট ইয়ার ওই বছরে আমাদের অ্যাডমিশন পিছিয়ে গেছিল 2 মাস, মানে 2 মাসের মতো মোটামুটি দেশে সবকিছু ওপেনলি অফ ছিল। তো এবার যদি কোনো ঝামেলা হয়, এবার হ্যাঁ ঝামেলা করে না বিধায়ী এই অবস্থা, এবার যদি কোনো ঝামেলা টামেলা হয় তাহলে কোনো প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাস চলবে, আমরা কিন্তু প্র্যাকটিসটা করতেছি। গেল নাম্বার 1। নাম্বার হচ্ছে পরীক্ষার সময়টাতে তোমরা কিভাবে ক্লাস করবা। যে কলেজের বা ব্যাচের পরীক্ষা থাকবে, তোমরা যারা শুক্র শনির ব্যাচে আসছো তারা শুক্রবারে ক্লাসটা অবশ্যই করবা, কেউ ভুলেও শুক্রবারে ক্লাস মিস দিবা না। হয়তো বা সেই সময়টাতে আমরা আমাদের স্যাটারডে ক্লাসটা অফ রাখতে পারি, যেগুলো আমরা পরবর্তীতে মেকআপ দিব। তোমরা ক্লাস মিস দিবা না। এখন যদি বলতে যে স্যার হ্যাঁ আমরা যদি 1 মাস অফ রাখি তাহলে তো আমাদের কিছু টাকা বেঁচে যায়, হতে পারে এটা। আগে অনেক 9-10-এর মধ্যে আমরা সেটা 9-10-এ আমরা ডিসেম্বর মাসটা টোটালি অফ দিয়ে দিই, কারণ আমাদের ওটা রেস্ট, কিন্তু তোমাদের টাইমে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। আর তোমরা যদি ওরকম গ্যাপ দাও আবার গ্যাপেই পড়ে যাবা, কারণ দেখো তোমাদের এট এ টাইম সবার পরীক্ষা হচ্ছে না। লাইক বিজ্ঞানের পরীক্ষা স্টার্ট হয়েছে, তোমরা কিন্তু ক্লাসে আসবা, সিলেবাস অনগোয়িং হবে। আর যদি আমি এখন মিস দিই, একটা মাসে যদি আমি ধরো কোচিং অফ রাখি, আমার হ্যাঁ বলতে স্যার আপনার লস আছে, পেমেন্ট একটা লস আছে, সমস্যা নেই, এটা লস না, কষ্টটা পরবর্তীতে তোমরা যখন 1 মাস মিস দিয়ে আবার আসবা তখন তোমাদেরকে আবার পিছিয়ে যাবা, তোমরা আবার জোরে টেনে টেনে পড়তে হবে। আর টেনে টেনে পড়ার অবস্থাটা তো বুঝোই, দেখা গেল যে আসলে নলেজটা ভালো মতো মাথায় ঢুকে না। তো যে কাজটা করবা, ধরো যাদের যে যখন পরীক্ষা চলবে সেই সময়টাতে ফ্রাইডে, তোমরা ফ্রাইডে স্যাটারডে ব্যাচগুলোতে অ্যাটলিস্ট ফ্রাইডে ক্লাসগুলো তোমরা করবা, মাস্ট বি। ক্ষেত্র বিশেষে আমি স্যাটারডে ক্লাসটা আমি এদিক সেদিক করবো, ওটা বুঝে শুনে। হ্যাঁ যেমন তোমার নেক্সট উইকে বৃহস্পতিতে তোমার পরীক্ষা শুরু, রবিবার তোমার আইসিটি পরীক্ষা, এই রবিবার আইসিটি পরীক্ষা, পরের রবিবার কেমিস্ট্রি পরীক্ষা, পরের রবিবার বায়োলজি পরীক্ষা। হ্যাঁ তোমার রুটিন আবার মানে মুখস্থ হয়ে গেছে সকালবেলা আজকে। তো তুমি শুক্রবার ক্লাসটা মিস দিবা না, কারণ চ্যাপ্টার 9টা পড়াবো সরলি, ওখানে তুমি ঝামেলায় পড়ে যাবা ফিউচারে চ্যাপ্টার 9 নিয়ে। বারবার বলতেছি জাস্ট এসে ক্লাসটা করে যাবা, তোমার বেশিক্ষণ সময় যাবে না। ওই যে 2-1 ঘন্টা বা অপচয় হবে সেটাকে যদি অপচয় হিসেবে মনে করো পিছায় যাবা, ঠিক আছে? এটা তোমাকে বলে রাখলাম। অন্যদের যখন পরীক্ষা চলবে তারাও সেম ভাবে অ্যাটলিস্ট, মানে শুনো, ইয়ার ফাইনাল দিয়ে কিছু যায় আসবে না। ইয়ার ফাইনাল তুমি এমনিও পাস করবো অমনিও পাস করবে, টেস্ট দিয়ে আলটিমেটলি সবকিছু হয়। টেস্ট দিয়ে অ্যাকচুয়ালি অনেক সময় কিছু হয় না, কারণ তোমরা এখানে প্রত্যেকেরই ক্যালিবার ভালো, তুমি যদি নলেজটা না নাও তোমার ঝামেলা। বা স্লো নলেজ, বা আমি যখন স্লোলি পড়াই তখন দেখবে সেটা তোমার মাথায় একেবারেই ঢুকে যায়, সেটা কিন্তু তোমাকে খুব একটা কষ্ট করতে হয় না। আবার যখন আমি টেনে টেনে পড়াবো, যেমন দেখো যে ঘাসফড়িং পড়াইলাম, হাইড্রা পড়াইলাম টেনে টেনে, যতই বলো না কেন এগুলো বুলেটের মতো ঢুকছে তোমাদের মাথায়, কিন্তু এগুলো বেশি দিন স্টে করবে না। যদি বা আমি ওগুলো, আমার প্ল্যান আছে আমি এগুলো সেকেন্ড ইয়ারে আবার দেবো তোমাদেরকে, কারণ আস্তে আস্তে না দিলে তোমাদের হবে না। ওকে, সে কথা বুঝছো? পরীক্ষার টাইমটাতে আমাদের ক্লাস একটু কম হবে, কম মানে ওরকম ভাবে যেগুলো আমরা পরবর্তীতে রিকভার করবো অনলাইন ক্লাস দিয়ে দিয়ে। আর তোমাদের একটু অনলাইন ক্লাসে অভ্যস্ত হতে হবে, মানে গুগল মিট বলো বা জুম বলো, গুগল মিটে প্রেজেন্ট থাকতে হবে সবাইকে, টাইমলি প্রেজেন্ট থাকতে হবে। সবাই জাস্ট ফোন নিয়ে বসে, তোমাদের তার চেহারা দেখানো লাগবে না, চেহারা দেখে তবে আমার না প্যারা, তোমরা জাস্ট তোমাদের মতো করে ভয়েস শুনতে পারলে ওখানে কোশ্চেন করতে পারবা। ওই কালকে দেখছি যে ভার্সনের একজন ক্লাস করছিল, মেয়েটা হচ্ছে অনলাইনে করবে বলতেছে সে, তো আমি টেস্ট করছি, ভালোই, ও বলছে স্যার সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, শুধু একটু সাউন্ড একটু প্রবলেম হয়েছে, কারণ ওই সিজন ছিল না, তো এটা কি চলতেছে সিজন, আচ্ছা সাউন্ডটা ঠিকঠাক ভাবে আসলে মোটামুটি সবকিছু ঠিকঠাক। আর যদি গুগল মিটে তোমরা একটা দুটা ক্লাস করতে পারো
তাতে করে কি হবে, ধরো প্রয়োজনে আমি এমন টাইমে ক্লাস দিব যে টাইমটা তোমরা সবাই ফ্রি থাকো, তাহলে কি হবে, তোমরা আরেকটু নলেজ গেইন করতে পারবা। কথা বুঝছো? তাহলে পরীক্ষার টাইমটাতে যে যা পরীক্ষা, মোটামুটি আগামী কয়েকদিন ফ্রাইডে কনফার্ম ক্লাস হবে, স্যাটারডে ক্লাসটা মাঝে মাঝে নাও হতে পারে, সেগুলো আমার কাছে পাওনা থাকবে তোমরা, ঠিক আছে? তবে আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে তো অনেকগুলো এক্সট্রা ক্লাস নিয়েছি, তোমরা যারা সল্লি বোটানি তারা পাওনি, অন্যরা কিন্তু ঠিক এক্সট্রা ক্লাস পাইছো। ঠিক আছে, এখন দেখো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা যারা বায়োলজি নোট করো নাই বা অনেকের নোট নাই, বিশেষ করে ছেলেদের, তারা আমার কাছে পিডিএফ ফাইলগুলো আছে, সেগুলো থেকে বইয়ের মধ্যে রিমার্ক করো বা মাঝে মাঝে চেষ্টা করো বা কয়েকজন মিলে চাইলে ওগুলো প্রিন্ট আউট করে করে ফেলতে পারো, তা নাহলে কিন্তু পরীক্ষার আগের দিন রাতের বেলা যখন তুমি পড়তে বসবা তোমার ঝামেলা হবে। তোমাদের যাদের নোট আসছে তাদের পড়তে ভালো লাগে নাকি খারাপ লাগে বলো? যাদেরকে আমি প্রথম চ্যাপ্টার 1 বোটানি চ্যাপ্টার 1 ফুল নোট, চ্যাপ্টার 2 ফুল নোট, চ্যাপ্টার 4 ফুল নোট, চ্যাপ্টার 7, 8 ফুল নোট, 9 আমি শীট প্লাস বই মিলে পড়াচ্ছি, 9-এর তখন আমি বাদ দিলাম। যাদের নোট আছে ওগুলো যখন যারা পড়ছে তাদেরকে ভালো লাগছে নাকি খারাপ লাগছে বলো? নোট থাকলে নিজের একটা ভালো লাগে না? আমি মোটামুটি বইয়ের জিনিস, কিন্তু 9টা একটু হজবরল হচ্ছে কারণ আমি তাড়াহুড়া করতেছি। ঠিক আছে, কালকে আসবা, কালকে 9-এর অচক্রীয় ফটোফসফোরেশন এবং চক্রীয় ফটোফসফোরেশন কালকে আসতে তোমাদের কারো কোনো সমস্যা নেই, পরীক্ষা বৃহস্পতিবার দিন থেকে। এই 9 চ্যাপ্টারটা যত দ্রুত শেষ করবে তো দেখবে যে লাইফ থেকে অনেক বড় বার্ডেন চলে গেছে। আর 9-এর তো আমি এটা পড়া দিয়েছিলাম, তোমরা কিন্তু শুনো না আমার কথা, কেউ যাদের সিলেবাসে আছে, বিশেষ করে তোমাদের দেশেরই গার্লস, তোমাদের কি 9 পর আছে সিলেবাসে? 9 নাই তো সমস্যা নেই, 9 পড়তে থাকো অ্যাজ ইউজুয়াল। আর তোমার হচ্ছে যারা বোটানি, এই তোমরা তো আজকে দুজনে ক্যালভিন চক্র দেওয়ার কথা ছিল, লিখে দাও ক্যালভিন চক্র। আজকে ক্লাসটা মনে করো যে অফিসিয়ালি এখানেই শেষ, আমরা কালকে সালোক সংশ্লেষণের চক্রীয় ফটোফসফোরেশন, অচক্রীয় ফটোফসফোরেশন গুলো আমরা পড়বো। হ্যাঁ, আর যারা যারা ক্লাস করো না, মানে ভালো না বুঝলে, এটা আজকে ক্লাসটা একটু বাসায় সৃজন, তুই তাড়াতাড়ি গিয়ে বাসায় গিয়ে ভিডিওটা আপলোড দিতে, একটা গ্রুপ খুলে ফেলিস, তুই খুলে ফেলিস একটা গ্রুপ, মোটামুটি আগে এই কজনকে অ্যাড করে দিস, বাকিগুলো আমি কি লাগবে ও তুই এখন নিয়ে যা না, তো ফোনে স্পেস নেই, আমি বাসায় যাবো তো সে অনেক লেটে। আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব এটা দিয়ে দিস, দিয়ে দিলে যারা ক্লাস করো নাই বা বুঝো নাই তারা একটু দেখে নিবা, ওকে? যে তোমাদের হয়তো হেল্পফুল হবে। আর তোমরা একটু ক্লাসটা যখন তোমরা দেখতে কেন বলতেছি, দুইটা কারণে দেখবে, এক হচ্ছে আমরা কিন্তু ট্রায়ালিং এ আছি, তোমরা যদি ক্লাসটা একটু এদিক সেদিক করে দেখো, তোমরা ভুল ভ্রান্তি বা আইডিয়া শেয়ার, আমার বোর্ড মুভমেন্ট, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, চার্জ দিয়ে দিব না। আচ্ছা না, তো তোমার হচ্ছে যে আমরা যে কাজটা করব, তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবা, ও দেওয়ার পরে অবশ্যই দেখবা, সবাই দেখ, কোনো ভুল ভ্রান্তি বা কোনো ধরনের পরামর্শ থাকলে আমাকে দিবা, ওকে?